কোনো পরিস্থিতিতেই বিএনপি এককভাবে 2/3 মেজরিটি লুজ করবে না। বিএনপি 200 ক্রস করবেই। জামাত আমি ধারণা করি নিজেও জানে সে খুব ভালো কিছু করবে না, কিন্তু এই হাইপটা তৈরি করতে হয়েছে, এটা করতে হয়, এটা সঠিক। আপনি নির্বাচনে জিতবেন এই পারসেপশন তৈরি করতে না পারলে আপনি সুইং ভোটারকে আপনার পক্ষে আনতে পারবেন না। একটা হাইপও তো তৈরি হয়েছে যে আওয়ামী লীগ বিএনপিকে তো আমরা দেখেছি, এবার অন্যজনকে একটু দেখতে চাই। মানে এখন ধরুন যিনি এটা জামাত ইসলামের জন্য প্লাস পয়েন্ট কিনা? একেবারেই না। এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে আমি মনে করি না। আওয়ামী লীগের ভোটার এসে যদি প্রচুর জামাতে ভোট দেয় তাতে তাদের সিট বাড়তে পারে, কিন্তু সে ক্ষমতায় চলে যাওয়ার পরিস্থিতি কোনোদিনও হবে না। মানে আপনি জামাতের ক্ষমতায় যাওয়ার কোনো পসিবিলিটি দেখছেন না। আপনি ইসলাম লিখছেন, আপনার কনস্টিটিউশনে আপনার সমানে ইসলাম দিয়ে লেখা আছে, কিন্তু আপনার ম্যানিফেস্টোতে কিছু নাই। বাইতুল মোকাররমের খতিব এই প্রশ্ন তুলেছেন যে আপনি যে বলছেন আপনি ইসলামী দল, আপনার নামের সাথে যে ইসলাম আছে, জনগণকে বলছে ইসলাম দেখে ভোট দিয়ে দিও না। আমি তো ওর ম্যানিফেস্টো দেখলাম, ওর মধ্যে ইসলাম বলে কিছু নাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর কাবেল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আর কাবেল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। জাহিদুর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা বাংলাদেশের জনগণ কেমন আছি? ভালো আছি, তবে সবাই মিলে মনে হয় খানিকটা টেন্সড আছি। আমরা একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। সো কেমন হবে, কি হবে, নির্বাচন ঠিকঠাক মতো হবে কি না, নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবে কি না, এই সব চিন্তা খানিকটা তো সবারই আছে। সেই পয়েন্টে চিন্তা করলে কিছুটা স্ট্রেসফুল সবাই আছে। বৃহস্পতিবার নির্বাচন, জি। এখন আর আমরা তারিখ না বলি, সামনে দিন পেয়ে গিয়েছি আমরা। বৃহস্পতিবার নির্বাচন কেমন হচ্ছে? আমি মনে করি একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন সেটা হওয়ার কোনো কারণ নেই। সোকফার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সামনেও যা দাঁড়াবে ওরকম হবে না, কিন্তু এমন নির্বাচন হবে যাতে পার্টিসিপেটিং দলগুলো, মানে হেরে যাওয়া পার্টি একটু সমালোচনা করে, এই ধরনের সমালোচনা হয়তো থাকবে, কিন্তু মোটা দাগে তারা নির্বাচনটা মেনে নেবেন। গ্রহণযোগ্যতায় কোনো প্রশ্ন উঠবে বলে আপনি মনে করছেন? মেজর প্রশ্ন উঠবে। আবার বলা হচ্ছে যে বড় একটা রাজনৈতিক দল নাই, যেহেতু নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো না। এটা কেউ কেউ বলার চেষ্টা করবেন, কিন্তু এটা সম্ভবত দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও মেনে নিয়েছে এই নির্বাচনে অ্যাটলিস্ট আওয়ামী লীগ থাকবে না। একটা প্রশ্ন আসলে আছেই, এটা চাইলে তোলা যায়, এই প্রশ্ন আমরা তুলতেও পারি। সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, এই প্রক্রিয়াকে আমরা সমর্থন করি না। আওয়ামী লীগের দল হিসাবে সে এক্সিস্ট করবে কি করবে না সেটার জন্য বিচার হবে, আইসিটিতে তার বিরুদ্ধে মামলা হবে। সো আইসিটি যদি দেখে যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল, তাহলে তাকে নিষিদ্ধ করতে পারে, না হলে নাও পারে। কিন্তু আমরা এই মুহূর্তে তো আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, ইভেন তার ট্রায়ালও শুরু হয়নি। যে কাজটা আমরা করেছি, সরকার একটা এক্সিকিউটিভ ডিসিশনে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে তারা যেটা করেছেন, কোনো রাজনৈতিক দলকে তাহলে পুরো নিষিদ্ধ করা যায়, অথবা তার কর্মসূচি নিষিদ্ধ করার অপশন আগে ছিল না, এটা যোগ করে আমরা তার কর্মসূচি নিষিদ্ধ করেছি। সো সরকারের কোনো এক্সিকিউটিভ ডিসিশনে দলের কোনো কিছু বন্ধ হওয়ার বিরুদ্ধে আমরা ছিলাম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে বা 2 দিন আগে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিলেন এক্সিকিউটিভ অর্ডারে। সো যে প্রক্রিয়া আওয়ামী লীগ আসলো না, এটা সুন্দর হয়নি। হতে পারতো যে এটা কোর্ট বিচার শুরু হলো, কোর্ট তখন বললো যে এটা শেষ হওয়া পর্যন্ত, যদি বলতো। আপনি বলতে চাচ্ছেন তাহলে বিষয়টা জুডিশিয়াস হয়নি? জুডিশিয়াস হয়নি, অবভিয়াসলি এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন। কারণ এখানে এক্সিকিউটিভ ডিসিশনের প্রবলেম কোথায়? এই নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ প্রসঙ্গে আসি। আমাদের অনুষ্ঠানের নাম যেমন কেমন সংসদ চাই, তো আমাদের সবার ভিতরে একটা প্রত্যাশা জন্ম নিয়েছিল, প্রচুর সংস্কার, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। তো সেটার জন্য আমাদের কেমন সংসদ চাই, কেমন সংসদ হলে এই প্রত্যাশার জায়গা থেকে ডেলিভার করতে পারবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন সাথেই করে রাখি, সেই প্রত্যাশার সাথে বাস্তবতার মিল অমিলটা কেমন দেখতে পাচ্ছেন এখন? যে প্রত্যাশা অনেকেই করেছেন, এবং আমাদের অত্যন্ত ম্যাচিওর্ড সিভিল সোসাইটির মানুষ যারা এই দেশ দেখেছেন অনেক বেশি সময়, যারা পৃথিবীর খোঁজ খবরও রাখেন, তারা অকল্পনীয় কতগুলো প্রত্যাশা করেছেন। মানে এত বেশি প্রত্যাশা ভুল ছিল। সেই জন্য বলছি প্রত্যাশার সাথে বাস্তবতা যে অমিল দেখছি, এর জন্য আমি বাস্তবতাকে দায়ী করি না, এর জন্য আমি দায়ী করি প্রত্যাশাকে। আপনি এই প্রত্যাশা করেছেন কেন? আপনি কেন মনে করেছেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একেবারে অসাধারণ উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশে পরিণত হবে? আপনি কি দেখেন নাই পৃথিবীতে যখন দীর্ঘকালীন স্বৈরাচারের পতন হয় তখন দেশগুলোর কি অবস্থা হয়? রীতিমতো গৃহযুদ্ধ বেঁধে যায়, রীতিমতো প্রচণ্ড ফাইট করে, তারপরেও দেখা যায় গণতান্ত্রিক উত্তরণ সহজ হচ্ছে না। তো বাংলাদেশ কেন আলাদা মনে করলাম আমরা যে বাংলাদেশ সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে?
সেই কারণে আমি মনে করি বাস্তবতা আমি যা দেখছি আই এম হ্যাপি উইথ দ্যাট কনসিডারিং দ্য সিচুয়েশনস ইন আদার কান্ট্রিজ। কিন্তু যে প্রত্যাশা সবাই করেছিল, যে প্রত্যাশা দেখানো হয়েছিল, এটার সাথে এটা তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পক্ষ থেকেও তো বারবার বলা হচ্ছিল, মানুষের ভিতরে তাদের কথাবার্তার উপরেও তো প্রত্যাশা আরো গ্রো করেছে, তারা করিয়েছেন এবং এটা ভুল পথ ছিল। মানে আমার এখন মনে পড়ে 5 আগস্টের পরবর্তী সময় আমি অনেকগুলো টক শোতে, আমি অনেকগুলো প্রোগ্রামে, তখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আলোচনা অনুষ্ঠান হতো, স্টুডেন্টরা থাকতেন, আমি ক্যাটাগরিকলি বলছি আমাদের প্রত্যাশা কমাতে হবে। আমরা ধরো শেখ হাসিনার পতনের পর নাকি আমরা এত 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 কিছু নাকি সব চেয়েছিলাম। ফর গড সেক, এটা একটা চাকরির কোটা বৃদ্ধির আন্দোলন ছিল। আমি প্রায় বলতাম, এটা নিয়ে আমার লেখাও আছে, বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেলের গণঅভ্যুত্থান হবে, এটা আমার 3-4 বছর থেকে লেখা আছে। কি হয়েছে, একটা মানুষের পর মানুষ ক্ষুব্ধ আছে, একজন শাসক গায়ের জোরে ক্ষমতায় আছে, কোনো একদিন কিছু একটা ট্রিগার করবে, মানে বারুদ জমে আছে, ওখানে একটা ফ্লেম আসবে, সেই ফ্লেমটা যখন আসবে এটা একটা মারাত্মক আগুন ধরে বিস্ফোরণ হয়ে যাবে। প্রত্যেকে তার তার চিন্তা থেকে আসবে, এটা কোনো স্ট্রাকচার্ড অর্গানাইজ কিছু না। সংস্কার কারো মাথায় ছিল না তা বলছি না, তিউনিসিয়াতে বোয়াজি যে গায়ে আগুন দিল, মানুষ তার তার ক্ষোভ থেকে নেমে আসলো, তারপরে বেন আলীর পতন হয়ে গেল। এখানে ইটস দ্য সেম থিং। এটা 18 সালের নিরাপদ সড়কের সময় হতে পারত, আমি সেটা হয়নি কেন সেটা নিয়ে আমার ব্যাখ্যা আছে। সেটা হলো সে সময় অর্থনীতি তুলনামূলকভাবে অনেক ভালো ছিল, এইখানে এসে অর্থনীতি অনেক বেশি খারাপ, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, মানুষ মাছের কাঁটা কিনতে বাজারে গেছে, ওই পরিস্থিতি হয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবার সন্তানকে হাফ ডিম দিতে হয়েছে বা ডিম দিতে পারে নাই একটার জায়গায়। সো ওই ক্ষোভটা উগড়ে আসছে। সো এখানে একজন চাকরির মুভমেন্ট নিয়ে শুরু হয়েছে। আরও যদি বলি, কথাগুলো ভালো শোনায় না, তারপরে বলে ফেলা ভালো, মানে তরুণরা সব পাল্টে ফেলবে বলছেন, তাই তো? এখন যে তরুণরা বিসিএস এর কোটা বাড়াতে চেয়েছেন, বলছেন কিনা জানি না, 1-1.5 বছর আগে বলেছিলেন। আমি আরেকটু পেছনে চলে যাই, জুলাই মাসের কথা চলে যাই। জুলাই মাসে যখন মুভমেন্ট শুরু হচ্ছে, তো তারা কি চাচ্ছিলেন? বিসিএস এর কোটা বাড়াতে হবে, মানে কোটা তো তুলে দেওয়া হয়েছিল, এটা আবার হঠাৎ করে একটা রায়ে কোটাটা আবার ইম্পোজ, সেটা অ্যাবলিশ চাচ্ছিল। তো ওনারা চাকরি চাচ্ছিলেন, সরকারি চাকরি। হ্যাঁ, শেখ হাসিনা তখনও সরকার। আপনি খোঁজ নিলে জানবেন আমাদের বিসিএস এর যত চয়েস আছে, জাস্ট 1 আর 2 হচ্ছে পুলিশ আর প্রশাসন। তারা শেখ হাসিনার অধীনে পুলিশ এবং প্রশাসনের চাকরি করতে চেয়েছেন, যে দুটো ক্যাডার মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আমি একদিন একটা টক শোতে আমি একটু শেয়ার করি, কোটা এই মুভমেন্টের একজন সমন্বয়ককে, সাথে একজন পলিটিক্যাল লিডার ছিলেন, তো আমি তাকে বলছিলাম, আপনি যদি সমন্বয়ককে বলছিলাম বিসিএস দিতেন কোটা উঠে যাওয়ার পর, আপনি যদি পুলিশ হতেন, তখন রাজনৈতিক নেতাকে দেখাচ্ছিলাম যে উনি পল্টনে যখন প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট করতেন, আপনি যদি ওখানে পোস্টেড থাকতেন, আপনি শেখ হাসিনার হয়ে তাকে পেটাতেন। আমাদের তরুণরা তো বলে নাই যে শেখ হাসিনার এই মারাত্মক স্বৈরাচারের অধীনে আমরা কোনো চাকরি করব না, বিশেষ করে যে চাকরিগুলো দিয়ে ক্ষমতায় থাকা হয়। সব সরকারি চাকরি কিন্তু একই রকম না। প্রশাসনের লোকজন রাতের ভোট সহ, চুরি সহ, যাবতীয় সব কিছু করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, আর পুলিশ দিয়ে পিটিয়ে, খুন করে, গুম করে মানুষকে, মানে সরকার তাদেরকে ক্ষমতায় রেখেছে। তো তারা তো ওই চাকরি করতে চাচ্ছিলেন, তাদের মাথায় এত সংস্কার ছিল। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। কি হলো, ঘটনা যখন ঘটে গেল, দেয়ার আর সাম এলিট পিপল, তারা এসে নাজিল হলেন, হয়ে তারা অনেক কিছু করে ফেলতে চান। আমি তাদের ইন্টেনশনকে খারাপ বলছি না, তারা যা যা করতে বলছেন সেগুলোকেও খারাপ বলছি না। প্রবলেম হচ্ছে একটা ইউটোপিয়ান চিন্তা করা আর প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল চিন্তা করার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। আপনি চাইতেই পারেন পৃথিবীতে যুদ্ধ হবে না, কিন্তু পৃথিবীতে যুদ্ধ হয় হাজার হাজার বছর। তাহলে সেই ইউটোপিয়ান চিন্তার ভিতর দিয়ে আমরা বৃহস্পতিবার নির্বাচনে যাচ্ছি, সেই বৃহস্পতিবারের নির্বাচনের মাধ্যমে কেমন সংসদ গঠিত হচ্ছে? আমি একটু বলি, ইউটোপিয়ান চিন্তার মধ্যে মানুষ আসলে আর আছে বলে মনে হয় না। মানুষের এই সব কিছু, মানুষ রিয়েলিটিতে ফিরে এসছে, কারণ যিনি আপনাকে বৈষম্য বিরোধের কথা বলেছেন, যিনি আপনাকে সবকিছু পাল্টে দেবার কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাকে আপনি দেখছেন তারা এমন দলের সাথে জোট করছে যে দল ইভেন নারীর লিস্ট অধিকার আছে সেটাই ঠিকঠাক মতো মানে না। তারও আগে তারা নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে নাম জড়িয়েছে, পারসেপশন তৈরি হয়েছে। কতটুকু টাকা জড়িয়েছেন সেটা তো আর প্রমাণিত না, পারসেপশন তৈরি হয়েছে। তো মানুষ বুঝে গেছেন আসলে এগুলো হবে না। এখন মানুষ বেয়ার মিনিমাম সেটা চাইছে। সেটা হলো মানুষ যেটা চায়, মানে শেখ হাসিনার বিরুদ্ধেই মূল যে অভিযোগটা ছিল যে উনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। আর আমরা কেউ না ভোটের অধিকারকে, ভোট দিতে পারাকে তুচ্ছ করে দেখি। পৃথিবীতে পাণ্ডিত্যপূর্ণ কাজ আছে, অমর্ত্য সেনের কাজ আছে, কিভাবে শুধুমাত্র ভোট দেয়া একটা দেশের সব কিছু পাল্টে দিতে পারে। কারণ ভোট যখন চুরি করা শুরু হয়, মানে প্রত্যেকটার তো আসলে মূল রোগ ওটা, বাকিগুলো
আপনাকে করতে হবে। আমাদের যে ক্রাইসিস শুরু হয়েছে 2014 থেকে, সেম আপনি ধরুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সো আপনি ডিসাইড করলেন আমি পরের নির্বাচনে আর ভোট করা ছাড়া থাকতে চাই। আপনি দেখবেন এরপর যা যা করতে হয় ঠিক তাই শেখ হাসিনা করেছেন। আপনি বিরোধী দলকে অপ্রেস করবেন, তাকে ভেঙে ফেলতে চাইবেন, ধ্বংস করতে চাইবেন। কম্বোডিয়াতে হুন সেন দেখবেন বিরোধী দলকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে বিএনপিকে সেটা করে উঠতে পারেন না, বাট শি ট্রাইড ইন অলওয়েজ। আচ্ছা, শেষ করার জন্য কি লাগবে? ধরুন আপনি একজনকে মামলা দিলেন কিন্তু ওনার জামিন হয়ে যায়, সো আপনি আদালতকে ভেঙে ফেলবেন, ফোন করে বলে দেবেন ওকে কিন্তু জামিন দেওয়া যাবে না। সেই কাঠামোগুলোর কি পরিবর্তন এসেছে আগামী নির্বাচন যে হতে যাচ্ছে না, গত 1.5 বছরে? পরিবর্তন আসেনি। তাহলে সেই কাঠামোর ভিতর দিয়ে কি আগামী নির্বাচন হতে যাচ্ছে? আমি মনে করি এখনো পরিবর্তন অনেক দূরের পথ, এবং যে পরিমাণ ক্ষতি ইনস্টিটিউটগুলোর হয়েছে সেগুলো তৈরি হতে সময় নেবে। এই যে আমরা আবারও বলছি, এখানে আমাদের অহেতুক উচ্চাসা। আমরা মনে করছি ইনস্টিটিউশনগুলো নিয়ে কনস্টিটিউশনে সুন্দর করে লিখে দেই, আইনগুলো ঠিকঠাক করে ফেলে, তাহলে ইনস্টিটিউটগুলো পরদিন থেকে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন, আমার জানা মতে নাইজেরিয়ার সংবিধানে খুব ভালো ভালো কথা লেখা আছে, খুবই সুন্দর সুন্দর কথা লেখা আছে, কিন্তু নাইজেরিয়ার গভর্নেন্স সিস্টেমের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে সংবিধান দিয়ে আসলে দেশ চলে না। একদম তাই। সাউথ আফ্রিকান কনস্টিটিউশনকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানুষের প্র্যাকটিস, বিহেভিয়ার এগুলোর উপর আমি ডিপেন্ড বলছি করে। না লাগবে না, কিন্তু আমরা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছি, এটা যদি একবার করে টোরে ফেলতে পারি, সো ইটস ফুল প্রুফ। শুধু সেটা না, লিখে ফেলার পরও আপনার দেশ ক্রমাগত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, এটাও প্রশ্নের মুখে আছে। মানে ইউরোপে যখন দীর্ঘদিন ডেমোক্রেসি প্র্যাকটিস করা দেশগুলোতে এক্সট্রিম রাইটিস্টের উত্থান হচ্ছে, তো তখন আমরা কি বলবো? মজার ব্যাপার, ওইসব দেশ বলছে না আসো সবাই আমরা আবার কনস্টিটিউশন ঠিক করি। ওরা মনে করে এই জিনিসটা যেখানে ডেমোক্রেসি হচ্ছে ব্যাকস্লাইডিং বলে, ব্যাকস্লাইডিং ঠেকানোর উপায় হচ্ছে পলিটিক্যালি সেটাকে কমব্যাট করতে হবে, অথচ আমরা উল্টো পাল্টা কথা বললাম। আমরা তো সব দোষ দিয়েছি আমাদের সংবিধানে, মানে আর আমাদের বিহেভিয়ার, আমাদের পলিটিক্স, এগুলোতে কোনো প্রবলেম নেই। আমরা যেমনটা বলছিলাম যে আসলে কেমন সংসদ চাই, তো একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কেমন প্রত্যাশা, কেমন সংসদ চান যে সংসদটা ডেলিভার করতে পারবে? আমরা প্রথম কথাটা হচ্ছে সংসদ হয়ে উঠতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? যেমন ধরুন সংসদ সদস্য বলতে যে বস্তু আছে, আমাদের সাধারণ মানুষ কি বোঝে? আপনি আমাদের যারা সংসদ খুব ভালোভাবে বোঝেন, এসব নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা করেছেন পাবলিক স্ফিয়ারে, তারাও যখন ভোট চাইতে যাচ্ছেন, তারা দেখবেন প্রত্যেকের লোকাল গভর্নমেন্টের প্রধানের মতো কথা বলছেন। সিপিডির একটা গবেষণায় বলছে যে ৭৭% লোক উন্নয়ন বলতে মনে করেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বানানো। সেটাও শুধু না, উনি ওটা মনে করলেন, ঠিক আছে, কিন্তু উনি এটা এমপির কাছে কেন চাইবেন? আর আমাদের এমপিরাও কেন সেটার প্রতিশ্রুতি দেবেন? কোন এমপি কি বলছেন একবারও দেখুন এটা কিন্তু আমার কাছে চাওয়ার ব্যাপার না, এটার জন্য আপনাদের উনি যদি সিটি কর্পোরেশন সরকার নাই বলে এমপিরা আজ হয়ে সামনে আসবেন। সামনে যখন স্থানীয় সরকার ছিল তখনও কি এমপিরা ছিলেন না? ছিলেন। সো এই কথাটাই বলতে যাচ্ছে, আমাদের পার্লামেন্ট কোনোদিনও পার্লামেন্ট হয়ে উঠবে না যদি আমরা স্থানীয় সরকারের সাথে এমপিদের সংযুক্তি রাখি, কারণ এটা কিন্তু আইনেই আছে। এখন নির্বাচন যেটা হচ্ছে, কেউ কেউ বলে থাকেন যে এটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে নাকি স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। সব সময় বাংলাদেশে তাই হয়েছে, অমুক এমপি এটা করবেন, অমুক এমপি ওটা করবেন, উনি ব্রিজ বানিয়ে দেবেন। জেনুইন সংসদ নির্বাচন না হলে আপনি সংসদ আমরা কেন এক্সপেক্ট করবো যে একটা সংসদের মতো ফাংশন করবে? একদম তাই, একদম তাই। তারপরেও যে আমরা কতগুলো উন্নতির যদি জায়গা দেখি, আমি একটা উন্নতি অন্তত দেখছি, সেটা হচ্ছে যে সংসদ তো ইভেন জেনুইন সংসদ সদস্য তৈরি হয়ে এলেও, আগে তো আমাদের সংসদ, বাংলাদেশে কিন্তু ইতিহাসে কোনো দিন সংসদ বলে কিছু ছিল না, ফুল স্টপ। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে কনস্টিটিউশনের কারণে কোনোদিন সংসদ বলে কিছু ছিল না। মানে আমরা যে এত সেপারেশন অফ পাওয়ারের কথা বলি, আমরা লেজিসলেচার বলি, এক্সিকিউটিভ বলি, জুডিশিয়ারি বলি, আমাদের লেজিসলেচার ছিল না তো। আর্টিকেল 72 আমাদের কনস্টিটিউশন থেকে আছে, সেটা থাকাকালীন সময়টা একটা রাবার স্ট্যাম্প, আপনি আপনার দলের বিরুদ্ধে কখনো ভোট দিতে পারেন না। এখন যে রাজনৈতিক সংস্কৃতির জন্ম নিয়েছে, এখন যদি 70 অ্যাবলিশ করে দেওয়া হয়, জি, তারপরে যারা এমপি হয়ে আসবে এই রাজনৈতিক সংস্কৃতির ভিতরে, তারা কি আসলে স্বাধীনভাবে ফাংশন করবে? দলকে দেখবে নাকি নেশনকে দেখবে? আমি মনে করি আস্তে আস্তে চলটা শুরু হবে। আর সত্যি পুরো অ্যাবলিশও করছি না আমরা 70টাকে শিথিল করতে যাচ্ছি। যেভাবে শিথিল করতে চাইছি সেটা হলে এই চর্চাটা শুরু হবে আমার মনে হয়, সম্ভাবনা থাকবে। কিন্তু এতদিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চিন্তা করলেও পেরে উঠতেন না। সো কাগজে কলমেই আমরা মানি নাই যে বাংলাদেশে মানে কনস্টিটিউশন বলে, মানে পার্লামেন্ট বলে কিছু আছে। এটা জাস্ট একটা দল যা চাইবে সেটা একটা রাবার স্ট্যাম্প। নির্বাচনী প্রচারণা প্রায় শেষ দিকে চলে আসছে, আপনার দৃষ্টিতে কোন কোন মেজর ইস্যু এই প্রচারণা পিরিয়ডকে ডমিনেট করলো? ভোটারদের মধ্যে কয়েকটা ইস্যু ডমিনেট করেছে। একটা হচ্ছে, মানে আমাদের এটা দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে আমরা ইডিওলজিক্যাল ডিবেটে প্রচুর ঢুকে গেছি। যেহেতু বিএনপির বিপরীতে একটা দল, মানে একটা জোট আছে জামায়াত ইসলামের নেতৃত্বে, যেখানে জামাতের মতো
ইসলামিস্ট থেকে শুরু করে ইভেন আরও কনজারভেটিভ বা হার্ডকোর ইসলামিস্ট দলগুলো আছে। এনসিপি, এবি পার্টি দু একটা সিট, মানে তারা যে সিট পেয়েছে সেটা দিয়ে আসলে এদেরকে ঠিক ওই রকম জোট বলা যাবে না যেটা সেন্ট্রিস্ট একটা জোট, এটা মূলত রাইট টু ফার রাইটে একটা জোট। খুব অনিবার্যভাবেই মাঠে তখন এই রিলেটেড আলাপ এসছে, ইসলাম ইস্যু, তার ইসলাম ঠিক কি বেঠিক, কারণ ইসলামী ধর্মগুরু ধর্মীয় ইস্যুটা চলে আসছে সিরিয়াস ইডিওলজিক্যাল, মানে দুটো, একটা হচ্ছে ও সঠিক ধর্মের কিনা। হেফাজতের আমির যেমন বলছেন যে জামাতকে ভোট দিলে কাফের, মানে এটা হারাম, ভোট দেওয়া হারাম, তার কাছে গেলে মানুষ কাফের হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। এটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নারী ইস্যু, জামাত সামহাও তারা এটাকে ইনভাইটই করে ফেলেছে তাদের একটা আমিরের একটা সাক্ষাৎকার, এটা একদিক। আর জামাতের দিক থেকে যেটা হয়েছে সেটা হলো সুশাসন রিলেটেড একটা ব্যাপার, সেটা হলো বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলদের একটা অংশ যে ধরনের চাঁদাবাজি বা এসবে জড়িয়েছে, সেটাকেও তারা একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করতে পেরেছে। বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এটা এক্সিস্ট করেছে, এটা ভুল না। আর বিএনপি যেহেতু এক্সিকিউটিভ পাওয়ার ছিল না, কিন্তু তারপরও সে বহিষ্কার দিয়েও এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। সো তাদের দিক থেকে আবার এটাও মোটামুটি একটা ইস্যুতে পরিণত হয়েছে। এবং গ্রাসরুট লেভেলে এই ধরনের এক্সটর্শনে যেটা হয়, খুবই সাধারণ মানুষও এফেক্টেড হয়। রাস্তায় একজন ফেরি করেন যে মানুষটা, একটা ছোটো ভ্যানে, তাকে যখন চাঁদা দিতে হয়, উনি হয়তো প্রস্তুত আছেন, কিন্তু কখনো কখনো এটা আরও বেড়েছে, সেই জিনিসগুলোকে ওদের দিক থেকে, জামাতের দিক থেকে ইস্যু করা হয়েছে। সো পাল্টাপাল্টি এগুলোই মূল ইস্যু। মানি মাসল পাওয়ার এগুলোর প্রয়োগ কেমন দেখেছি? এবার মাসল পাওয়ার খুব বেশি দেখছি না আমি, এটা খুবই হ্যাপি। আবারও বলছি, মানে আইডিয়ালি কি হওয়া উচিত তা না, আমরা মাঝে মাঝেই দেখবো দুই দল, মানে দুই জোটের মধ্যে মারামারি, বিএনপির বিদ্রোহীদের সাথে মারামারি, কিন্তু আমরা যদি নির্বাচন, কম্পিটিটিভ নির্বাচনগুলোর হিস্ট্রি দেখি, আমি মাসলের ব্যবহার, ইউজ অফ মানি সোফার অনেক বেশি না। ক্যাম্পেইনে আসলে এবার অনেকগুলো রেস্ট্রিকশনের কারণে, এবার রেস্ট্রিকশন নাকি এখন যারা নির্বাচন করছে তাদের টাকা পয়সার কমতি আছে? একেবারেই কমতি নাই, ভালোই আছে, কিন্তু আমি মনে করি এখন ব্যক্তির কাছে কি পরিমাণ টাকা ভোট কেনার জন্য ব্যয় করবেন সেগুলো আসলে শেষ মুহূর্তে বোঝা যায়। এর আগে অনেক বেশি টাকা খরচ করার স্কোপ আসলে এবার খুব বেশি ছিল না, এবং অনেক বেশি শোডাউন, অনেক বেশি মানুষকে নিয়ে দফায় দফায় মিছিল। বরং আমি এমন শুনছি যারা আগে কম্পিটিটিভ ইলেকশন দেখেছে, অনেক বলছেন যে এবার ইলেকশন জমজমাট মনে হচ্ছে না, এত দিন পরে একটা ইলেকশন হলো, জেনুইন একটা ইলেকশন হতে যাচ্ছে, কিন্তু সেই রকম জমজমাট না, এই আলাপও করছেন। ফলে জমজমাট কম হওয়া মানে মানি প্রভাব তুলনামূলক কমেছে। খেলোয়াড়রা সবাই মাঠে আছে, মাঠে রেফারির ভূমিকা কেমন দেখছেন? একদম ভালো না। আমি একটা উদাহরণ দিই, পিএএসএ পাসা বলে একটা নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে পারমিশন দেওয়া হয়েছিল। 81টা সংস্থা পারমিশন চেয়েছে, 53,000 জনকে দেয়া হবে। এর মধ্যে 19%, 10,000 সামথিং এই অর্গানাইজেশনটা, একটা সহযোগী পত্রিকা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একটা রিপোর্ট অনুসন্ধান করে দেখিয়েছে যে ভদ্রলোক এটার প্রতিষ্ঠাতা, তার বাড়ির একটা কক্ষ হচ্ছে এটার অফিস, এবং যার পত্রিকা প্রতিনিধি যখন যেন এটা বন্ধ ছিল, তাদের ফান্ডিংয়েরও কোনো কনফার্মেশন নাই। তারা বলছেন, মানে মজাটা খেয়াল করেন, যদি ফান্ড না পান সবাই নাকি ভলান্টারিলি কাজ করবে। আচ্ছা, এই সংস্থাটার বিরুদ্ধেই নারীদের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটা এলাকা তাদেরকে ছাড়তে হয়েছিল একবার। এই রকম অভিযোগ থাকা একটা প্রতিষ্ঠান 10,000 পর্যবেক্ষক দিতে পারবে, নির্বাচন কমিশন তাহলে কি করেছে? একটা পত্রিকা তার সাধারণ একজন সাংবাদিকের ইনভেস্টিগেশন এটা পেয়েছে। আরেকটা প্রশ্ন তুলেছে, যেটা হলো এই কার্ডগুলো তারা সেল করে 2,000, 4,000, 5,000 টাকায়, কারণ অনেকেই এটা ইনভেস্ট করে ওই ইলেকশন ডেতে আপনি অবজারভার কার্ড পেলে আপনি যে কোনো ভোট কেন্দ্রে যেতে পারবেন, আপনি প্রিভিলেজড পিপল, আপনি নট জেনারেল ভোটার। একদম সাংবাদিকদের মতোই আপনি শুধুমাত্র গোপন কক্ষ ছাড়া সব জায়গায় যেতে পারবেন। তো এটা সেল করারও একটা ব্যাপার। কিন্তু আমি বলছি, নির্বাচন কমিশন, মানে একটা সাংবাদিক গিয়ে তথ্য পেয়ে যায়, ওনারা বাতিল করেছেন এই চাপের মুখে, কিন্তু ওনারা কিসের ভিত্তিতে এই পারমিশনটা দিয়েছেন? দেশের এনএসআই, ডিজিএফআই এর মতো, এসবির মতো অসংখ্য প্রতিষ্ঠান আছে, আপনি চাইলে এদেরকে, মানে যারা অ্যাপ্লাই করে 10,000, মানে ইটস দ্য হাইয়েস্ট চাঙ্ক, 19%, আপনি তার সম্পর্কে কোনো তথ্য না দিয়ে পারমিশন দিয়ে দিচ্ছেন। আবার নির্বাচনী আচরণবিধি এনফোর্সমেন্টের ক্ষেত্রেও সেটা তো চিরকালীন সমস্যা, ওটা আছে, চলছে। আমি তারপরও মনে করি এবার, মানে ওনাদের ইনএফিশিয়েন্সি, স্ক্রুটিনির সময় অনেক ঋণ খেলাপি চলে গেছে, দ্বৈত নাগরিকত্ব আছে। এখানে আবার নির্বাচন কমিশন না, আমি নির্বাচন কমিশন ওখানে কাজ করা লয়ার কারোর সাথে কথা বলেছি, টকশোতে কথা হয়েছে, অন রেকর্ডও তারা বলেছেন, একজন আইনজীবী যিনি যার পক্ষে গেছেন, যিনি পরাজিত, মানে উনি ঋণ খেলাপি যেন না পায় সে চেষ্টা করেছেন, কিন্তু উনি পরাজিত হয়েছেন, ঋণ খেলাপি কোর্টের কাছে গেছে। এটা নির্বাচন কমিশনের ব্যাপার না, এখানে অনেকগুলো লিগ্যাল লুপহোলস আছে, তার কাছ থেকে উনি অন রেকর্ডই বলেছেন এটা। সো কোর্ট বা ব্যাংকের সাথে বিভিন্ন রকম সেটেলমেন্টের কারণে এগুলো হয়নি, এটা নির্বাচন কমিশন আসলে কিছু করার ছিল না, এটা আছে। তো
আমাদের ভবিষ্যতে আসলে ওই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে, যে ওইখানে যাতে কেউ অল্টারনেটিভ পথ খুঁজে বের করতে না পারে। রেফারির ভূমিকা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। ম্যাচে যদি রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন আসে তাহলে সেটা ম্যাচের ফলাফলের উপরে প্রভাব ফেলবে কিনা? আমি ঝুঁকিটা একটু কম দেখি। আমি যে বললাম নির্বাচন কমিশন ভীষণ ইনএফিশিয়েন্ট, কিন্তু আমরা ইনএফিসিয়েন্সি কম দেখছি কেন জানেন? আমি এই জন্য মানে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে ক্রেডিট দিই। তারা সত্যিকার অর্থে সহনশীল আচরণ করছে। বিশেষ করে দুই প্রধান আপনি খেয়াল করবেন, অনেকে বলে একজনকে আক্রমণ করছেন, এটা বলছেন সেটা বলছেন, খুব স্বাভাবিক, এটা নির্বাচনে হবে। কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এই দুই নেতা ভীষণ পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন। ইভেন তারা সরাসরি দলের নাম বলেও সমালোচনা করছেন না, পরিস্থিতি এতটাই ভালো। ফলে দুই দলের মধ্যে যেহেতু তাদের মধ্যে পারস্পরিক এই প্রবণতা কম, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন বা সংঘর্ষে জড়ানোর প্রবণতা কম, সেই কারণে আমরা আসলে দেখছি যে তারা এত খারাপ করছেন না, এবং সেই কারণেই আমি মনে করি নির্বাচনটা উতরে যাবে। যারা ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন, ঐতিহাসিক নির্বাচন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কেমন দেখছেন? নির্বাচনের সাথে কিন্তু একটা গণভোট হচ্ছে। খুব স্বাভাবিক। এবং আমি এই সরকার মানে নির্বাচন কমিশন নিয়ে আমরা আলাপ করি, নির্বাচন কমিশন মানে তো নির্বাচন কমিশন না আসলে, বা নির্বাচন কমিশনে যদি সব ঠিকঠাক করতো তাহলে তো শেখ হাসিনা ঠিক বলতেন। আমরা যখন শেখ হাসিনার সময় তার অধীনে নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেন, উনি আমাদেরকে কনস্টিটিউশন পড়াতেন, তখন আমরাও পড়ি, আমরাও কনস্টিটিউশন পড়ি, এবং আমরাও টেকনিক্যালি মনে করি আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 120, 126 সাথে আরপিও যদি যোগ করি, সব ক্ষমতা তার আছে। আসলে এটা বিষয় না, বিষয় হচ্ছে আসলে দিনের শেষে সরকার এখানে ম্যাটার করে। সেজন্যই আমাদের সর্বসম্মত ঐক্যমত্য আছে যে আমরা তত্ত্বাবধায়ক আনবো। সো এই যে নির্বাচন কমিশন খারাপ পারফর্ম করছে বলছি, এটা আসলে সরকার সহই খারাপ পারফর্ম করছে। এই সরকার তো এই তফসিলের বহু আগে থেকেই তার বিশেষ করে আইন শৃঙ্খলা, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, এই নির্বাচনের সবচেয়ে বড় যে ঝুঁকির জায়গা, সেটাতেই খুব বাজেভাবে ফেল করেছে। এটা সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঝুঁকি দেখেন? মব ভায়োলেন্স বা মব জাস্টিস, মবক্রেসি, এরকম কোনো কিছু আশঙ্কা করছেন? প্রবণতা থাকবে, কিন্তু আমি মনে করি আর খুব বেশি সেটা হালে পানি পাবে না, কারণ আমি ধারণা করি এটা মিলিটারি ডেপ্লয়েড হচ্ছে বিরাট একটা সংখ্যায়। আমি আশা করি এবার যেহেতু তারা ওই আগে যেমন তাদেরকে নিরাপত্তা বাহিনীর সংজ্ঞা থেকে সরিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছিল, তারা এবার সংজ্ঞায় আছেন, তাদের ম্যাজিস্ট্রেটে পাওয়ার থাকবে, অ্যাকশন নিতে পারবেন। এবং আমি আশা করি সেনাবাহিনীর কিন্তু ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এখনও আছে, যদিও তাদেরকে মেলাইন করার চেষ্টা বিভিন্ন দিক থেকে হয়েছে, আস্থা আছে, তারা তাদের আস্থা রক্ষা করবেন, আমি এটা মনে করি। আর ওই যে বললাম আবারও, আমাদের রাজনৈতিক দলগুলো আসলে অনেক বেশি সহনশীলতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে বিএনপি। আপনি প্রত্যাশার কথা বলছিলেন, সেই সহনশীলতার প্রসঙ্গে আমরা আসবো। প্রত্যাশার কথা বলছিলেন যে আমাদের আকাশচুম্বী প্রত্যাশা জন্ম নিয়েছিল, যে কারণে এখন আমরা বাস্তবতায় ফিরে এসে আমরা হোঁচট খাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও দলগুলো কি তেমন কৌশল অবলম্বন করছে কিনা, যে প্রতিশ্রুতির ফুলঝুরি? টু সাম এক্সটেন্ট, কিন্তু এইবার তাদের মনে রাখা উচিত ছিল, এবারের পর আর হবে না, কিন্তু আমি এটা আপনাকে কনফার্ম করতে পারি, এবার হলো। এবার আমি দুই দলেরই ম্যানিফেস্টো পড়ে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি তারা বলেছেন যেটা আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল না। কিন্তু যে বললাম এটা হবে না, এতদিন তো চর্চা ছিল না। যেমন ধরুন গত ভারতের সাধারণ নির্বাচনের আগে, 24 সালের নির্বাচনের আগে কংগ্রেস একটা বিরাট সংবাদ সম্মেলন করে, যেখানে তারা বিজেপি অ্যালায়েন্সের আগের বারের যে ম্যানিফেস্টো ছিল সেটার খুঁটিনাটি ধরে কি তারা বলেছে, কি তারা পেরেছে, কি পারেনি, কোথায় মিস আছে। সো এবার আমরা ধরে নিলাম না, আমি কনফিডেন্ট যে বিএনপি জিততে যাচ্ছে। বিএনপিরও অনেক কিছু কিন্তু করা সম্ভব না আমি মনে করি। সো বিএনপি আগামী নির্বাচনের আগেই কিন্তু তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যে জোট আছে তার চাপে পড়বে। এইভাবেই আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। তারপরে দেখবেন আগামীবার আর এই রকম খুব বেশি রেটরিকে যাবে না। যেমন এবারে দুইটা দলের নির্বাচনের আমাদের মূল প্রবলেম আসলে দুর্নীতি। যদি দুর্নীতি নিয়ে আমরা প্রসঙ্গে বলি, যে কারণে বলা হয় যে এটা আসলে ডেমোক্রেসি থেকে একটা পর্যায়ে অটোক্রেসি হয়েছে, অটোক্রেসি থেকে এটা ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন যে ক্লেপ্টোক্রেসির সফটওয়্যার হার্ডওয়্যার সবই আছে, সেটা এখন আবার মবক্রেসির দিকেও আমরা টার্ন করেছি। তো দুর্নীতিকে ফোকাস করে দুই দলেরই প্রতিশ্রুতি আছে। এক দল বলছে দুর্নীতি দমন করবে, আরেক দল বলছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। দুর্নীতি মুক্তর কোনো দেশ বিশ্বে আছে কি? নেই। যেমন ধরুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে র্যাঙ্কিং আছে, যে কেউ গিয়ে ঢুকে দেখে আসতে পারেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো টপে থাকে, এটা 2, 3 এভাবে ওঠানামা করে। তাদেরও স্কোর 100-র মধ্যে 90 নিচেও কখনো কোনো বছর থাকে 87, 88 থাকে, 90 পর্যন্ত যায়। তার মানে ওই দেশেও দুর্নীতি আছে। সো মুক্ত কথাগুলো খুবই বাড়াবাড়ির কথা। এই দেশের মানুষও খুবই প্র্যাকটিক্যাল আমি মনে করি। দলগুলো যদি মোটা দাগে দেখাচ্ছে যে কমছে, মানে অ্যাটলিস্ট বাড়ছে না,
এবং মানুষ দেখতে পাচ্ছে এটা কমছে। এটা তো অনিয়ন্ত্রিত হয়ে গেছে একেবারেই, নিয়ন্ত্রণে রাখতে হবে, অকল্পনীয় রকম অনিয়ন্ত্রিত হয়ে গেছে। আমাদের মতো দেশগুলোতে না, মানে উন্নত বা মানে দেশগুলোতেও থাকে। একটা জিনিস মানুষ বেশি কনসার্ন সম্ভবত, ইউরোপ আমেরিকার মতো জায়গাগুলোতে বা যেসব জায়গায় দুর্নীতি কম, মানুষ আসলে তার ব্যক্তি জীবনে যে দুর্নীতিগুলো নিয়ে সাফার করে সেগুলো নিয়ে সে বেশি বদার্ড। দেখবেন সারা পৃথিবীতেই এই গভর্নমেন্টের লেভেলে বড় বড় জায়গায় বিভিন্ন পারচেসে, প্রকিউরমেন্টে এসব জায়গায় দুর্নীতি থাকে, কিন্তু মানুষ যে দৈনন্দিন জীবনের কাজ করছে, ইউটিলিটি সার্ভিস পেতে যাচ্ছে, কিচেন মার্কেটে গিয়ে আপনি সিন্ডিকেটের প্রভাবে পড়ছেন, এই জিনিসগুলো মানুষ, তো দলগুলো যদি এই জায়গায় কাজ করতে পারে, স্টিল মানুষের জীবন অনেক সহজ হয়ে ওঠে। তাহলে এই যে আমরা কথায় কথায় বলে থাকি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, এটার আসলে রেটরিক থেকে একদমই রেটরিক। মানে এটা আসলে বলা উচিত যে, মানে ওই যে বারবার বললাম প্র্যাকটিক্যাল কথা বলা, যে আমরা এগুলো কমানোর জন্য আমরা কমাবো, এটা আমরা রাষ্ট্রীয় থেকে কখনো পৃষ্ঠপোষকতা করা হবে না, একদম দল থেকে পৃষ্ঠপোষকতা তো করা হবে না বটেই, আমরা ব্যবস্থাও নিতে শুরু করব। আমরা পৃষ্ঠপোষকতা, আমি তো রাষ্ট্র বা সরকার পুষিত, আমার পোষার কারণটা হচ্ছে আমি এই সার্ভিসটা এমনি পাবো, আমি বেতন দেই, পেনশন দেই অত্যন্ত ইনএফিশিয়েন্ট লোকজনকে। এই কথাগুলো বলা দরকার আছে বাংলাদেশে দাঁড়িয়ে। আমাদের মতো ইনএফিশিয়েন্ট পাবলিক সার্ভিস এই অঞ্চল, আমি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করছি না, এই অঞ্চলেই কম ইনএফিশিয়েন্সি। ওই যে একটা ফান আছে, কিছু গেলেই নাকি লাঞ্চের পরে আসেন, দেখেন না পেপার পড়ছি, সার্ভিস নিতে গেছেন পেপার পড়ছেন বসে বসে, আমাকে একজন বলল একটা কাজে গেছেন, দেখছেন না পেপার পড়ছি, পরে আসেন। সো এই ইনএফিশিয়েন্ট লোককে আমরা যে বেতন দেই, এরপর পেনশন দেই, এগুলো অনেক কিছু, তারপর আমি আবার ঘুষ দিয়ে কাজ করাবো। তো সরকারকে আসলে এই জায়গাগুলোতে স্টেপ নিতে, শুধু পেট্রোনাইজ করা না, এগুলো কন্ট্রোলে আনতে হবে এবং এফিসিয়েন্সি বাড়াতে হবে। কালচার সাইকোলজি সবকিছুর খোলনালচে পাল্টে ফেলতে হবে, কারণ আপনি যে পাবলিক সার্ভেন্ট, আপনার ভিতরে ওই চিন্তাটাই আনতে হবে যে ইউ আর এ পাবলিক সার্ভেন্ট, ইউ আর হেয়ার টু সার্ভ দ্য পিপল। আপনি তো এখানে রাজা হয়ে আসেননি, লর্ড হয়ে আসেননি। সেই মেন্টালিটি চেঞ্জ করার জন্য সেই কালচারাল চেঞ্জটা তো দরকার। এবং কালচারটা যতটুকু ছিল আরো খারাপ হয়েছে, কারণ হলো শেখ হাসিনা পরের দিকে যখন মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গেলেন, তখন কিন্তু এদেরকে এম্পাওয়ার করেছেন, মানে তাদেরকে টিকিয়ে রেখেছে। মানে ধরুন আমাদের ইনএফিশিয়েন্সি আগেও ছিল, কারাপশনও ছিল, কিন্তু শেখ হাসিনা কি করলেন, উনি চিন্তা করলেন আমার জনগণের ভোটের ভিত্তির দরকার নেই, তো তাহলে কিন্তু ভিত্তি লাগে। তখন উনি পুলিশ, তখন উনি সিভিল ব্যুরোক্রেসি, এদেরকে এমনভাবে এম্পাওয়ার করলেন, ফলে আমরা ওই ব্যুরোক্রেসিতে আছি। তাহলে ব্যুরোক্রেসি অটোক্রেসি আসলে রাইজ টুগেদার। একদম তাই। নির্বাচিত সরকার যদি থাকে তখন ব্যুরোক্রেসি এম্পাওয়ার্ড হবে না, এটাই নিয়ম। আপনি লিখে রাখতে পারেন, আগামী নির্বাচনটা যদি ঠিকঠাক হয় এবং একটা দল যদি, যে দলই হোক না কেন, একটা ভালো সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে, এই প্রবণতা কমতে শুরু করবে। কিন্তু যে বললেন কালচারের প্রশ্ন, আপনি 15 বছর তো নিজকে গডের মতো কিছু মনে করছিলেন, সো ওই কালচার তো রাতারাতি পাল্টে যাবে না। তাদের জায়গা থেকে তারা চেষ্টা করবে। ইলেকশন পরে আমরা পেপার পত্রিকায় রিপোর্ট করেছি, কোনো পুলিশ অফিসার পাবলিকলি বলতে এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। একদম তাই, পাবলিকলি বলেছে। আমরা তো ভিন গ্রহের মানুষ না, বা যারা কাজ করেন তারাই আমাদের এই সমাজের আমাদের পরিচিত মানুষজন। দেখেছি তো তাদের অ্যাটিটিউড, তাদের অ্যারোগেন্স কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল। বৃহস্পতিবার নির্বাচন, এই নির্বাচনে জয় পরাজয়ের হিসাব নিকাশ সবাই যে যার মতো করে ম্যাথ করতে শুরু করেছেন। অনেকে প্রেডিক্ট করছেন, কেউ বলছেন আনপ্রেডিক্টেবল। আমি আপনার বিচার বিশ্লেষণটা একটু শুনতে চাই। জয় পরাজয়ের হিসাব নিকাশ, দুইটা জোটের ভিতরে আসলে লড়াইটা হচ্ছে, এখানে থার্ড ফোর্সের উত্থানের কোনো সম্ভাবনা নেই যে দুইটা ফোর্সের যে কোনো একটাকে ডিফিট করবে। লড়াইটা দুইটা জোটের ভিতরেই হবে। কেউ পজিশনে যাবে পার্লামেন্টে, কেউ অপোজিশনে যাবে, কেউ সরকার গঠন করবে, কেউ বিরোধী দলে বসবে, একজন প্রাইম মিনিস্টার হবেন, একজন বিরোধী দলের নেতা হবেন। কোন জোটের সম্ভাবনা কেমন দেখছেন? লড়াই চলছে বললে মনে হয় যে কম্পিটিশন খুব টাফ হচ্ছে, না নির্বাচনী লড়াই তো চলছে, কিন্তু আমি ওই যে লড়াই শব্দটা যে এক ধরনের টোন আছে, মানে সেই লড়াইটা হচ্ছে না, লড়াই হচ্ছে না। আমি মনে করি রেটরিকের লড়াই হয়তো হচ্ছে একটু সাব এক্সটেন্ট। আমি আমার প্রেডিকশন যদি ফলের ক্ষেত্রে বলি, তাহলে হয়তো বোঝা যাবে বাংলাদেশের ইতিহাসে এই রকম ভারসাম্যহীন নির্বাচন কোনোদিন হয়নি। ফল হয়তো আমাদের সারপ্রাইজ করেছে, কিন্তু ভারসাম্যহীন। আমি মনে করি কোনো পরিস্থিতিতেই বিএনপি এককভাবে 2/3 মেজরিটি লুজ করবে না। বিএনপি 200 ক্রস করবেই। সবচেয়ে ভালো ফলাফল যদি বিপরীত মানে কিন্তু শুধু জামায়াত জোট না, বিএনপির একটা বিরাট ডিসক্রেডিট আছে, সেটা হলো সে তার স্বতন্ত্র ক্যান্ডিডেটদেরকে নির্বাচনী দৌড় থেকে সরাতে পারেনি। 79টা সিটে তারা আছেন এবং সংখ্যা 92, মানে কোনো জায়গায় একাধিকও আছে। বিদ্রোহীদের মধ্যেও বেশ কিছু জিতে আসতে পারেন। সবাই মিলে এটা সবচেয়ে কাল্পনিকভাবেও আমি যদি ধরি, সেটা তারা 100 ক্রস করবেন না, জামাত এবং ওই বিদ্রোহীরা মিলে।
তাহলে এটাকে ঠিক ওই অর্থে টাফ কোনো লড়াই আমার মনে হয় না। আর আমার আরেকটা প্রেডিকশন আছে, এটা যদি হয় পরিস্থিতি জামাত জোটের জন্য আরও খারাপ হতে পারে বিদ্রোহীদের জন্য। সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন এটা ঘটে, এই যে আমরা একটু আগে কথা বললাম, আমাদের এমপিরা বা এমপিদেরকে জনগণ লোকাল গভর্নমেন্টের চিফের মতো ট্রিট করেন। তাই যদি হয়, জনগণ কিন্তু জানেন তার এমপি যদি উইনিং পার্টির হয় তাহলে তার এলাকায় উন্নয়ন কাজ বেশি হবে। ফলে আনডিসাইডেড যে ভোটার্স বা সুইং ভোটার আমরা যাদেরকে বলি, সেই ভোটারদের প্রবণতা থাকবে, ধরুন কোনো একটা সিটে কারো মনে হলো জামায়াত প্রার্থী মনে হয় ভালোই, বিএনপি প্রার্থী যেতে ধরে নিলাম, কিন্তু উনি শেষের দিকে এসে বুঝলেন আসলে বিএনপি সরকার গঠন করবে, তো তার তখন মনে হবে, আবারও বলছি, যিনি আনডিসাইডেড হার্ডকোর ভোটাররা ভোট দিয়ে আপনার বিশ্লেষণ আপনার কি মনে হয়? আসছি এই যে, তো তখন উনি উইনিং পার্টিকে ভোট দিতে গিয়ে বিএনপির এই সিটের সংখ্যাটা ইভেন কুড রিচ টু 50 আরো বাড়িয়ে দিতে পারে। উইনিং অ্যাট্রাক্টস এভরিথিং, সবকিছু উইনিং অ্যাট্রাক্ট করে। তো আপনার কেন মনে হয় যেটা হলো বিএনপির পক্ষে এরকম একটা ওয়েব অলরেডি মাঠে সৃষ্টি হয়েছে? কারণ বিএনপি সম্পর্কে কিন্তু অনেক বদনামও কুড়িয়েছে মাঠ পর্যায়ে, তৃণমূলে নেতাকর্মীদের বিভিন্ন মানে রং ডুইং এর সঙ্গে জড়িত হয়েছে, পার্টিকুলারলি চাঁদাবাজি, যেটা তার প্রতিপক্ষ এটাকেই তার রাজনীতির প্রচারণায় বড় হাতিয়ার হিসেবে ইউজ করেছে। এই বদনাম রটেছে বলেই আমি বলছি না বিএনপি 270 to 80 সিটস পাবে। এই বদনামটা যদি না রটতো, ধরুন নির্বাচনটা 3-4 মাসের মধ্যে যদি হয়ে যেত, বিএনপিকে আমি তখন বলতাম ও কমপক্ষে 270 সিট পাবে। এই যে আমি আজকে বলছি বিএনপি 200 বেশি সিট পাবে, ওরা মিলে 100 সর্বোচ্চ যেতে পারে বলছি, এগুলো বলছি এই কারণেই। সেটা আপনার বিশ্লেষণ এমনও হতে পারে কিনা যে আপনি আসলে বিএনপির প্রতি আপনি সিম্পিথাইজার, এই কারণে বিএনপির জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন? আমি সত্যি কথা যদি বলি, আমার তো একটা বিশ্লেষক সত্তাও আছে, আমি একটু সিম্পাথাইজার আমাকে বলতে অপ্রস্তুত নই। আমার একটা বিএনপি না, এইভাবে একটু বলা ভালো, আমি বাংলাদেশে কিন্তু এখন একটা মানে একদম ক্লিয়ার ডিভাইডেশন তৈরি হয়েছে উইথ ফ্লস অ্যান্ড ফল্টস। বিএনপির তো সমস্যা আছে, বিএনপি আগেও দেশ শাসন করেছে, আমরা হাসিনার সময় অনেক খারাপ অবস্থা হয়েছে, কিন্তু বিএনপিরও তো অনেক ভুলভ্রান্তি আছে তো 5 আগস্ট পরবর্তী সময়। কিন্তু আমাদের এই মুহূর্তে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, তার সাথে আরও মধ্য এবং এককালীন বামরা আছে, বিপরীতে ডান এবং উগ্র ডান। মানে এই ডান জোটে এমন দল আছে যিনি মনে করেন সবার ভোটাধিকার নাই, তারা যদি এককভাবে ক্ষমতায় আসেন তারা কোনোদিন, মানে তা সেই দলটা জামাত না, তারা 2টো কার্ড দেবেন আপনাকে, আপনার একটা এনআইডি থাকবে, আপনি নাগরিক, একটা ভিআইডি তারা করবেন, তারা সিলেক্টেড কিছু মানুষকে ভোটার করবেন। সো এইরকম দল আছে যারা খেলাফত কায়েম করতে চান। তো এই যে ডিভাইডেশনের জায়গায় আমি একটা উদার গণতন্ত্রী মানুষ হিসাবে আমার তো আসলে এই মুহূর্তে আমার অপশন যদি বলেন, আমার অপশন আমি লুকাচ্ছি না, কিন্তু আমি বিশ্লেষকের জায়গা থেকে তাহলে যেটা বলছিলাম আপনার সাথে, গেম থিওরির স্ট্র্যাটেজিক ভোটিং এ যাবে লোকজন, আমি খুব মনে করি। ধরুন আওয়ামী লীগের লোকজনের মধ্যে অনেকেই ভোট দেবে না এই প্রবণতা ছিল, আমার ব্যক্তিগত পরিচিতদের মধ্যেই ছিল। তো এখন জামাত যে হাইপটা তৈরি করেছে, জামাতের এই হাইপটা কিন্তু ওদের আচ্ছা এটাও ইন্টারেস্টিং, জামাত আমি ধারণা করি নিজেও জানে সে খুব ভালো কিছু করবে না, কিন্তু এই হাইপটা তৈরি করতে হয়েছে, এটা করতে হয়, এটা সঠিক। কারণ হলো আপনি নির্বাচনে জিতবেন এই পারসেপশন তৈরি করতে না পারলে আপনি সুইং ভোটারকে আপনার পক্ষে আনতে পারবেন না। এখন এই হাইপের কারণে আওয়ামী লীগের যারা মনে করছিলেন তারা কাউকেই পছন্দ করেন না, কারণ উভয়ই তার বিরুদ্ধে কাজ করেছে। এখন যখন দেখলো যে বাংলাদেশের চরিত্র পাল্টে দেওয়ার প্রবণতা আছে, সাথে একাত্মত্ব আছেই, তখন খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগের একটা বিরাট অংশ ভোটার আসবে হিন্দু কমিউনিটির, যাদের ট্রেডিশনালি আওয়ামী লীগকে ভোট দেওয়ার প্রবণতা আছে, তারা ইনক্রিজিংলি সেন্টারে আসবেন যদি তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, এবং সেটা ম্যাসিভ ভোটিং হতে পারে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির পক্ষে। মানে এটা এখন বিএনপির পক্ষে কথার চাইতে জরুরি জামাতের বিপক্ষে ভোট যাবে, এভাবেই বলা ভালো। কিন্তু বলা হয়ে থাকে তো একটা হাইপও তো তৈরি হয়েছে যে আওয়ামী লীগ বিএনপিকে তো আমরা দেখেছি, এবার অন্যজনকে একটু দেখতে চাই। মানে এখন ধরুন যিনি জামাত ইসলামের জন্য প্লাস পয়েন্ট কিনা, একেবারেই না, এটা হলো সুইং এর কথা। আমরা যখন আওয়ামী লীগের কথা বলছি, যখন আপনি আওয়ামী লীগের ভোট চান তো আপনি তো আওয়ামী লীগকেও গালি দিচ্ছেন, মানে আপনি আওয়ামী লীগ বিএনপি দেখছেন মানে কি খারাপ অর্থে, বিএনপি এখন মাঠে আছে আওয়ামী লীগ না, আপনি কিন্তু এই বলার মাধ্যমে আওয়ামী লীগকেও খারাপ বলছেন। সো আওয়ামী লীগের ভোটারের তো এটা গায়ে লাগবে, সুতরাং এই বক্তব্যটাও আওয়ামী লীগকে, এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আমি মনে করি না। সেটাও কাজ করবে না। আওয়ামী লীগের ভোটার এসে যদি প্রচুর জামাতে ভোট দেয় তাতে তাদের সিট বাড়তে পারে, কিন্তু সে ক্ষমতায় চলে যাওয়ার পরিস্থিতি কোনোদিনও হবে না। মানে আপনি জামাতের ক্ষমতায় যাওয়ার কোনো পসিবিলিটি দেখছেন না। অন্যান্য দেশগুলোতে কি ইসলামিক পার্টিগুলো এভাবে জাম করেনি? টিউনিশিয়া বা ইজিপ্ট, ধরুন
গণ অভ্যুত্থানের পর ওই দেশগুলোতে যেটা হয়েছিল, ওই দেশগুলোতে আমরা অন্য দলগুলোর শক্তি, ধরুন মুসলিম ব্রাদারহুড ইজিপ্টে বা নাহদা তিউনিসিয়াতে, এগুলো সব জামাতের মতো দল, এরা মওদুদিবাদী দল, এরা মওদুদিকে সাথে ওই যে ওদের একই ধরনের চিন্তা থেকে দলগুলো করেছে। কিন্তু ওই দলগুলোর শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, ওরা কোনো দিন ইলেকট্রাল প্রসেসে ছিল না। প্লাস ওই দেশগুলোতে কোনোভাবেই কোনো ডমিনেন্ট পলিটিক্যাল পার্টি ছিল না। বাংলাদেশে বিএনপির মতো ডমিনেন্ট পার্টি আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের এখনও কী ধরনের সমর্থন আছে আমরা ধারণা করতে পারি। জামাত ইলেকট্রাল প্রসেসে ছিল, জামাত এই নির্বাচন বসার আগে তারা নির্বাচন করেছে, ও নিষিদ্ধ হয়ে চিরকাল গুপ্ত কিছু রাজনীতি করে যেতে হয় নাই, তারা গুপ্ত ছিল একটা পর্যায়ে, কিন্তু তখন সে নিষিদ্ধ ছিল না। সেই কারণে ওদের শক্তি সম্পর্কে আমরা আঁচ করতে পারিনি। এখানে আমরা এদের শক্তি সম্পর্কে আঁচ করতে পারি, সেই কারণে আমি বলছি সিচুয়েশনটা ডিফারেন্ট, এই কারণে আমরা বলতে পারি। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে না থাকায়, মানে আওয়ামী লীগের কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে, যে কারণে ওর নিবন্ধন নির্বাচন কমিশনের সাথে স্থগিত রাখা হয়েছে, নির্বাচনে অংশ নিতে পারেনি। তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে কিনা, সেই ভ্যাকুয়ামে তো যে কেউ রাইজ করতে পারে। রাতারাতি না, মানে জামাত আওয়ামী লীগের মানুষ ভোট না দিয়ে জামাতকে ভোট দিয়ে দেবে, এটা এত সোজা না। আওয়ামী লীগ বিএনপি যখন একসময় ফাইট করতো পলিটিক্সে, যখন তারা কম্পিটিটিভ 90s-এর কথা বলছি বা আর্লি 2000s-এর কথা বলছি, তখন আমি বিএনপিকে ভোট দেবো না, আওয়ামী লীগকে ভোট দিয়ে দেবো, আওয়ামী লীগকে দেবো না, বিএনপিকে দিয়ে দেবো, এই ধরনের একটা প্রবণতা সহজ ছিল। জামাত মানে কিন্তু শুধু একটা রাজনৈতিক দল না, তার সাথে একটা সিরিয়াস ইডিওলজিক্যাল প্রশ্ন জড়িত আছে। জামাতের সাথে একটা ইডিওলজিক্যাল প্রশ্ন, ও আসলে কি করতে চায়, ও আসলে দেশকে কোথায় নিয়ে যেতে চায়। ইভেন একজন গার্মেন্ট কর্মী মনে করতে পারে তো এই যে 5 ঘন্টার কথা বলছে, আমার তো চাকরি চলে যাবে। আমি আমাদের আরবান এডুকেটেড উইমেনদের কথা বলছি না। সো অনেকগুলো প্রশ্ন তার সাথে ব্যাগেজ আছে জামাতের। এই ব্যাগেজগুলোর জন্য জামাতকে জামাত তার অবস্থান থেকে বারবার বলছে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব। আমরা ডিসিশন জানি, ওর ইনসাফের ডিসিশন তো আমার পছন্দ, আমি তো ক্লিয়ার না। মানে উনি ইনসাফ মনে করেন এটাকে যে একজন নারী যেহেতু প্রেগনেন্ট হয়, ব্রেস্ট ফিড করে, তাই তিনি আমির হতে পারবেন না। ওনার ইনসাফের সংজ্ঞা আমরা দেখলাম, উনি আল জাজিরার মতো জায়গায় বুক ফুলিয়ে কথা বলছেন। সেই জন্যই বলছি উই আর নট ক্লিয়ার অ্যাবাউট দেম। জামাতের মূল প্রবলেমটা হচ্ছে জামাতকে আমরা চিনি না ঠিক মতো। নারী জামাতের আমির হতে পারবেন না, ওটা উনি ওনার কনস্টিটিউশনে তো লিখে দেওয়ার দরকার ছিল, লিখেন নাই। এই যে জামাত সম্পর্কে একটা শব্দ ব্যবহার করা, যেটা অস্পষ্টতা, মুনাফিকি, মানে আমি আপনাকে চিনতে পারতে হবে। তো আপনি ইসলাম লিখছেন, আপনার কনস্টিটিউশনে আপনার সমানে ইসলাম দিয়ে লেখা আছে, কিন্তু আপনার ম্যানিফেস্টোতে কিছু নাই। বাইতুল মুকাররমের খতিব এই প্রশ্ন তুলেছেন যে আপনি যে বলছেন আপনি ইসলামী দল, আপনার নামের সাথে যে ইসলাম আছে, জনগণকে বলছে ইসলাম দেখে ভোট দিয়ে দিও না, আমি তো ওর ম্যানিফেস্টো দেখলাম, ওর মধ্যে ইসলাম বলে কিছু নাই। জামাতকে ভোট দেওয়ার ক্ষেত্রে এই ইস্যুগুলো সিরিয়াস হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আমরা একটু হাইপোথেটিক্যাল বিষয়ে যেতে চাই। আপনার আলোচনায় যেটা মনে হলো, আপনি কোনোভাবেই জামাত ইসলামীর জয়ের সম্ভাবনা দেখেন না। তাহলে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করছে আপনার বিশ্লেষণ মতে। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, আর জামাত ইসলামী বিরোধী দলীয় আসনে বসবে, প্রধান বিরোধী দলের নেতা হবেন তাদের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমান প্রাইম মিনিস্টার, জামাত ইসলামী আমির, বিরোধীদের নেতা। কেমন পার্লামেন্ট হবে, কেমন সরকার হবে, গভর্নেন্স সিস্টেম কেমন হবে, বিএনপির সামনে চ্যালেঞ্জ কি আসবে? গভর্নেন্স সিস্টেম ভালো হবে, পার্লামেন্ট আমার ধারণা ভাইব্রেন্ট হবে, বিশেষ করে আমাদের পরিচিত কিছু মানুষ যদি ওখানে যেতে পারেন, যারা পার্লামেন্টে সেই ধরনের বক্তব্য। আজকে কিন্তু পার্লামেন্টে কতজন যাচ্ছেন সেটার চাইতে জরুরি হচ্ছে ওখানে যদি সেরকম ফেস কিছু যেতে পারেন, যাদের বক্তব্য আবার মিডিয়ায় চলে আসবে, সেটা কিন্তু সরকারের উপরে চাপ তৈরি করবে। আমি এটাকে ভালো মনে করি। তারেক রহমান সম্পর্কে আমার ধারণা, আমি দীর্ঘদিন তার বক্তব্য ফলো করি, এবারও তার ক্যাম্পেইনের সময় তাকে বোঝার চেষ্টা করেছি। আমি কনভিন্সড যে ওনার দেশকে পাল্টে দেওয়ার মতো সদিচ্ছা আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এটাও আমার মনে হয় তার দলের মেজরিটির ওনার এই চাওয়ার সাথে কতটুকু ফিল করেন, বা সেটার সাথে তিনি তার দলকে কতটা সিঙ্ক পাবেন, কতটা রেজোনেট করতে ওনার পলিটিক্যাল উইল থাকলেও সেটা এনফোর্স করতে পারবেন কি পারবেন না, সেটা আমি এখানে ওনার মূল চ্যালেঞ্জ আছে বলে মনে করি। শুধু ওনার একেবারে নিচের লেভেলে না, ওনার ওপরের লেভেলেও কতজন আসলে ওনার চিন্তাটা ধরতে পারছে এবং ওনার সাথে রেজোনেট করতে পারবে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। সো এটা যদি উনি শুরুতেই এই চ্যালেঞ্জটা নিয়ে নিতে পারেন, উনি যদি এটা মেসেজটা অ্যাট এনি কস্ট দিয়ে দিতে পারেন, তাহলে আশা করি একটা ভালো কিছু হবে। কিন্তু আমি এই কারণে আশাবাদী, আসলে প্রধান ব্যক্তিটা যদি চান, সেটা একটা সময় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। উনি চান, এটাই আমি কনভিন্সড। তো এই রকমের জন্য তো রাজনীতিতেও একটা সাংস্কৃতিক গুণগত পরিবর্তন দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতির কি কোনো পরিবর্তন এসেছে? দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার কোনো উন্নতি হয়েছে গত 1-1.5 বছরে? আমি পোস্ট অভ্যুত্থান হিসাবে তুলনা করি।
মানে আবারও বলি, কেউ ইউটোপিয়ান চিন্তা করতে পারে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি আমরা সব, বুকে পিছিয়ে ধরে, না, নেভার হ্যাপেন্স। আমি যদি বলি এখন একটু মানে মধ্যপ্রাচ্যের যে কয়েকটা দেশ আছে গণঅভ্যুত্থানের চেষ্টায় সফল হয়নি, গৃহযুদ্ধ লেগে গেছে, সিরিয়াতে হয়েছে, ইয়েমেনে হয়েছে, মানে ওখানে চেষ্টা করে আসলে আর সরানো যায় নাই, গৃহযুদ্ধই লেগে গেছে। ইলেকশন হলো 3টা দেশে, লিবিয়াতে, ইজিপ্টে, তিউনিসিয়াতে। লিবিয়া ইলেকশনের পর গৃহযুদ্ধে ঢুকে গেল। মানে এগুলোই কিন্তু প্রবণতা, কারণ একটা মারাত্মক স্বৈরাচার অনেকদিন থাকলে দেশে ইনস্টিটিউট কাজ করে না, সেই জন্যই এই অবস্থা হয়। এখন ইজিপ্ট আর তিউনিসিয়ার সাথে যদি তুলনা করি নির্বাচনের আগে, তিউনিসিয়াতে নির্বাচনের পরে কিন্তু মেজর ক্রাইসিস শুরু হয়েছে, ইজিপ্টেও হয়েছে, ইজিপ্টে রীতিমতো সিসি চলে আসছে, আর তিউনিসিয়াতে নিজেরা ঝামেলা করতে করতে আরেকটা বেন আলী তৈরি হচ্ছে, কাইস সাইদ বলা হচ্ছে সে। তারা কিন্তু একটা মজার ব্যাপার, তারা কিন্তু একটা অসাধারণ সংবিধান লিখেছিল নতুন করে, এই ওয়েস্টের সাহায্যে তাদের সংবিধান, তাদের ওদের ডায়লগ কোয়ার্ট্রেটকে নোবেল টোবেল দেওয়া হয়েছিল যেহেতু এই সংঘাত। তো আমি সংঘাতের যে পরিস্থিতি ওই 2টা দেশেও ছিল, আমি মনে করি এখন পর্যন্ত আমাদের সংঘাতের পরিস্থিতি তুলনামূলকভাবে ওদের চেয়ে বেটার আছে। কিন্তু নির্বাচনের পর যেটা জরুরি হবে, নির্বাচনটা মেনে নেওয়া, এবং পরবর্তী নির্বাচনেই আসলে আমাকে ক্ষমতায় আসতে হবে, কেউ যদি বিরোধী দলে থাকে তাকে। এই মাইন্ডসেট যদি হয় তাহলে আমরা ভালো পাবো, না হয় কিন্তু আমাদের ঝুঁকি আছে। আপনি একটা বিষয় লক্ষ্য করে থাকবেন, একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলের নেতা, দুজনই প্রথমবারের মতো সংসদে যাবেন। জি। একজন অতীতে নির্বাচন করেছেন 2 বার, একজনের প্রথম নির্বাচন। এরকম ইউনিক সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের কোনো পার্লামেন্ট আমার জানার মতে আমার মনে হয় না। একজন তো নির্বাচনই করেননি, আরেকজন নির্বাচন করেছেন, ভালো পারফর্ম করেননি, একবার সম্ভবত জামানতও হারিয়েছেন, জামায়াতে যিনি আমির আছেন। তারপর আমি মনে করি প্রথমবার গেছেন, তারা যথেষ্ট ম্যাচিওর দুজনই, আর ইউনিক সিচুয়েশন। তবে বিএনপির ক্ষেত্রে একটা কথা বলা হয়, উইচ ইজ রাইট, তার দলে এমপি হয়েছেন এরকম প্রচুর মানুষ আছেন, এর আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সরকার চালানোর মতো অভিজ্ঞতা আছে, রাষ্ট্র কীভাবে ফাংশন করে এই এক্সপেরিয়েন্স ওরা অনেক মানুষ তাদের আছেন, তো সেটা ওভারকাম করা যায়। তো নতুন সংসদের সামনে ছোট করে যদি একটু আমি জানতে চাই, মেজর চ্যালেঞ্জ কি আসবে? মেজর মানে একটাই চ্যালেঞ্জ, সংসদকে সংসদ হয়ে উঠতে হবে। আমরা একটা সংসদের মধ্যে একটা জায়গা আছে, ওখানে সরকারি দল কিছু বিল আনবে, সেটা জয়যুক্ত হয়েছে হলে হবে না। ওই বিল আপনি ঠেকাতে না পারেন, কিন্তু বিলের উপরে সারবস্তু নির্ভর আলোচনা, আপনি বিলের আলোচনা করতে গিয়ে প্রশংসা করছেন, স্তুতি করছেন বা গালিগালাজ করছেন প্রতিপক্ষকে, এটা হতে পারে না। একটা বিল, একটা সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, একটা বিল আছে, পড়াশোনা করে সেটা কোথায় প্রবলেম আছে না আছে সেটা যদি বিরোধী দল বিশেষ করে মানুষের সামনে নিয়ে আসতে পারে, তাতে বিলটা যদি ঠেকাতেও না পারেন, মানুষের সামনে এটা জানানো গেল যে এই বিলটার এই জায়গাগুলোতে প্রবলেম আছে। আপনি তারেক রহমানের যে উইলের কথা বলছিলেন, তো সেই উইলকে যদি আপনি ট্রান্সলেট করতে চান ইনটু অ্যাকশন, তাহলে সেখানে পার্লামেন্টকেও তো ওই ফাংশনাল পার্লামেন্ট হতে হবে, কারণ পার্লামেন্টকে তো গভর্নমেন্টের উপর ওভারসাইট ফাংশনটা করতে হবে, তার ক্যাবিনেট তো অ্যাকাউন্টেবল হবে কালেক্টিভলি টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট যদি সেই জায়গায় না আসতে পারে, তাহলে আপনার যতই পলিটিক্যাল উইল থাকুক, সেই উইলগুলো আসলে উইলই থেকে যাবে। একদম। একটা জিনিস একটু যোগ করি, আমরা অনেকে জানি না, পার্লামেন্টে যারা সরকারের অংশ মানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তারা সরকারি সদস্য, তারা সরকারের সমালোচনা করতে পারে না, আর বাকি সব সদস্য কিন্তু বেসরকারি সদস্য। আমি এভাবে যদি বলি, বিএনপি যদি সরকার গঠন করে, শুধু মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা সরকারের সমালোচনা করবেন না, বিএনপিরও আর সব সদস্য সরকারের সমালোচনা, আইনের সমালোচনা সবকিছু করতে পারে। ব্যাকবেঞ্চারে যারা থাকবেন তারাই আসলে সেটটা টোনটা সেট করবেন। জনাব তারেক রহমানকেও এই জিনিসটা তার দলের কাছে অভয় দেওয়া উচিত, বিরোধীরা তো করবেই, দলকে অভয় দেওয়া উচিত, পার্লামেন্টে তোমার যদি কোনো কিছু সমালোচনা থাকে, পার্লামেন্টে আমার সমালোচনা করো। আই হোপ মানে যার যা ডিউটি রোল সেটা যাতে প্লে করতে পারে। 12 তারিখের পরে নতুন সরকার গঠিত হবে, রমজানও শুরু হচ্ছে। নতুন সরকারের সামনে ধরেন আপনার অনেক সরকারি 100 ডেজ কর্মসূচি ঘোষণা করে থাকে, এই সরকারের প্ল্যানও হয়তো থাকবে। তো 100 ডেজের টপ প্রায়োরিটি কি হওয়া উচিত? 1 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করে নিয়ে আসা, মানে এটা না থাকলে না একটা স্টেট হয় না, একটা মগের মুল্লুক, পরে এটা মবের মুল্লুক হয়েছে, বাংলাদেশকে আর মবের মুল্লুক হতে দেওয়া যাবে না। প্লেন অ্যান্ড সিম্পল, খুব কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। রমজান তো আছেই, খুব দ্রুত মোটামুটি যেটা করতে হবে সেটা হচ্ছে দ্রব্যমূল্য মানুষের কাছে সহনীয় করতে হবে, এবং এটার সাথে আরেকটা প্রবলেম জড়িত, চাঁদাবাজির সাথে কিন্তু দ্রব্যমূল্যের সরাসরি যোগসাজশ আছে। ওটা যদি বেশি থাকে, আমি বলছি না এটা এলিমিনেট করা যাবে দ্রুত, এতদিন পর্যন্ত বিএনপিকে অন্তত অনেকে এটা ছাড় দেবেন যে সে যেহেতু সরকারে ছিল না, সেই চাঁদাবাজির ব্যাপারে তার ব্যবস্থা নেওয়া সহজ ছিল না। এখন
বিএনপির লোক করুক আর জামাতের লোক, পুলিশিং ক্ষমতাটা তার হাতে জামাতের লোক থাকছে। করুক অথবা আওয়ামী লীগ করুক, ক্ষমতায় যিনি থাকবেন ওটা কন্ট্রোল করার দায়িত্ব তার। সো খুব দ্রুত ওখানে সিগনিফিক্যান্ট কিছু পদক্ষেপ নিয়ে দেখা সেই পুলিশ বাহিনীর এখন কি অবস্থা? আমি মনে সেই করি পুলিশ বাহিনী একটা কি নির্বাচিত কাজে- সরকারের অধীনে পুলিশ বাহিনী ফার বেটার কাজ করবে। এই পুলিশ বাহিনী এখন যেমন করছে তার থেকে অনেক অনেক better। ভালো কাজ করবে। সেটার কারণ কি? কারণ ম্যাজিক হচ্ছে- কি হবে? কারণ হচ্ছে যে সরকারটার অধীনে, সে তো সরকারের অংশ, অধীনে না তো, পুলিশ তো সরকার আসলে, সেই সরকারটা লিড করছে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত মানুষ। এখন পুলিশ কিন্তু কনফিউজ থাকে, আমি কি করলাম, কি করব, কেমন হবে, আমাকে কি রাস্তায় কেউ উল্টো পেটাবে কিনা, এই জিনিসগুলো তারা থাকবে না। আমলাতন্ত্রের ক্ষেত্রেও কি তেমনটা হবে? সেম। এখন যেমন সবাই বিদায় বেলায় সরকারের অনেক উপদেষ্টাই আমলাতন্ত্রকে দোষারোপ করছে যে অনেক সংস্কার করতে পারেনি জনগণের আমলাতন্ত্রে। আগের সরকারটা দুর্বলতা এটা ছিল, তো ম্যান্ডেট প্রাপ্ত সরকার না, শুরুর দিকে সমর্থন ছিল, পরে সেটাও কমে গেছে। সো একটা বড় ভাবে মানে ভালো নির্বাচনে বড় বিজয় পাওয়া একটা সরকারের কথা আমলাতন্ত্র শুনবে। জাহিদুর রহমান, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আশা করি 12 তারিখের পরে আপনার সাথে আবারও কথা হবে, আলোচনা হবে, নতুন সরকার, নতুন সংসদ নিয়েও আমরা আলোচনা করব। আপনি ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি খুব এনজয় করেছি, আমাকে ডাকার জন্য আবারও ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বৃহস্পতিবারে নির্বাচনে ভোট দিতে যাবেন, এই প্রত্যাশায় শেষ করছি।